আর 14 বছর পর বাড়ি ফিরছে নেওয়াজ বাড়ির বড় ছেলে ফাইয়াজ নেওয়াজ আদ্র, তাও কাউকে না জানিয়ে সারপ্রাইজ দিবে বলে। সব সময় গম্ভীর আর চুপচাপ থাকা ছেলেটার মুখ থেকে হাসি যেন সরছেই না। আজ থেকে 14 বছর আগে যেদিন সে বাড়ি ছাড়ে সেদিনের কথা মনে পড়ে গেল। অতীত দিনটা ছিল শুক্রবার। আদ্র মাত্র নামাজ পড়ে বাড়িতে ঢুকলো। সে উপরে উঠবে তখনই পিছন থেকে কেউ একজন তার পাঞ্জাবি টেনে দৌড়লো। আদ্র ভালো করেই জানে এটা কে হতে পারে। পিছনে না ফিরেই মুচকি হেসে জিজ্ঞেস করলো, কে? তখনই পিছন থেকে আদো আদো কণ্ঠের উত্তর এলো, আমি আহি, তোমার ছোট্ট অপু। আমি আহি, তোমার ছোট্ট ফুল। আদ্র পিছন ফিরেন তাকাতেই থমকে যায়। লাল গোল ফ্রক পরা আহিকে দেখে ছোট পরশা গোলগাল মুখ, ছোট ছোট চোখে বড় বড় ফাপড়ি, চুল থেকে টুপটুপ পানি পড়ছে। সব মিলিয়ে তার দম বন্ধ হয়ে যাওয়ার অতিক্রম। নিজেকে সামলে আহির দিকে সে ব্রু কুচকে বলে, কি চাই আমার রে ছোট ফুলের? আমার চকলেটটা কোথায়? আমার চকলেট কোথায় দাও? আদ্র আহির দিকে সে গম্ভীর কণ্ঠে বলল, আনিনি, কারণ আমার ছোট ফুল আমার কথা শুনে না। সে পছা মেয়ে। আমি তোমার সব কথা শুনি। আমি তোমার সব কথা শুনি। আমি গুড গার্ল। আদ্র তার পাঞ্জাবি দিয়ে আহির চুলগুলো মুছে দিতে দিতে বলল, কই শোনো, কতবার বলেছি গোসল করে ভালো করে চুল মুছবে, না হলে ঠান্ডা লেগে যাবে। চুল কেউ মুছে দেয় না, আর আমি একা একা মুছতে পারি না। চুল কেউ মুছে দেয় না, আর আমি একা একা মুছতে পারি না। আহির কথায় আদ্র সোয়াল শক্ত হয়ে আসে। এই বাড়িতে এতগুলা মানুষ থাকে, একজন কি পারতো না এই বাচ্চাটার খেয়াল রাখতে? আদ্র চেঁচিয়ে তার মাকে ডেকে আদ্রের ডাকে আহি ভয় পেয়ে আদ্রকে চাপটে ধরল। আদ্র সেদিকে এক পলক সে আবারও মাকে ডাকলো। আতিয়া নেওয়াজ রান্নাঘর থেকে দ্রুত বের হলেন, আসলেন ছেলের ডাকে। ছেলের রাগ সম্পর্কে ভালো করেই জানেন, নিশ্চয়ই কিছু হয়েছে, তাই এমন চেঁচামেচি করছে। তিনি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আদ্র, এভাবে চেঁচাচ্ছিস কেন? আদ্র মায়ের দিকে চেয়ে বলল, আহিকে গোসল করিয়েছে। আতিয়া নেওয়াজ ভয়ে কাঁপতে থাকা আহির দিকে এক পলক চাইল। বুঝলেন আদ্রের চেঁচামেচিতে মেয়েটা ভয় পাচ্ছে। কেন, কি হয়েছে? পারুল করিয়েছে। মায়ের উত্তর আদ্রের একদম পছন্দ হয়নি। বিরক্ত নিয়ে বলল, আম্মু, তুমি ভালো করেই জানো কাকি আহিকে পছন্দ করে না, তাহলে কেন গোসল করাতে দিলে? মাথাটা ঠিক মতো মুছেও দেয় না। এভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। আতিয়া নেওয়াজ কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আজিজ নেওয়াজ ছেলের উদ্দেশ্যে বললেন, আদ্র, তোমার দাদির ঘরে এসো এক্ষুনি। তারপর স্ত্রীর দিকে চেয়ে বললেন, তুমি আহি আম্মুকে খাবার খাইয়ে দাও। ওর দায়িত্ব অন্য কারো হাতে দিবে না, নিজ হাতে পালন করবে। স্বামীর কথাতে সায় দিয়ে আহিকে নিয়ে চলে গেলেন। আদ্র বাবার পিছু পিছু দাদির ঘরে এসো। দাঁড়ানো দাদি আর বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, ডেকেছ কেন? দাদুভাই, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তুমি এখনও ছোট, এখন তোমার আবেগের বয়স। তোমার যদি আহিকে চায় তাহলে একটা শর্ত তোমাকে রাখতে হবে। দাদির কথায় আদ্র একটু অবাক হলো। একবার বাবার দিকে চেয়ে তারপর দাদির উদ্দেশ্য বলল, কি শর্ত? শর্তটা কি? আজকেই তোমাকে দেশ ছাড়তে হবে, পড়ালেখা প্লাস প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরবে, আহিরি যোগ্য হয়ে উঠতে হবে। কি পারবে না? দেখো আদ্র, আমরা সবাই জানি আহি তোমার জন্য কতটা পাগল। ও তোমাকে ছাড়ে কিছুই বুঝে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আহিকে আমি দেখে রাখবো। তুমি প্রতিষ্ঠিত হয়ে যখন বাড়ি ফিরবে তখন আহিকে তোমার হাতে তুলে দিব। শর্তে কি রাজি? বাবার কথা শুনে আদ্রের বুক কেঁপে উঠল। সে কিভাবে তার বারবি ডলকে ছেড়ে এত দূরে থাকবে, যেখানে সে স্কুলে গেলেও চটপট করে কখন বাড়ি এসে তার ছোট ফুলটাকে এক নজর দেখে তার মন শান্ত করবে। তার মনে হচ্ছে গলায় কিছু আটকে গেছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, বুকটা কেমন যন্ত্রণা করছে। আজিজ নেওয়াজ ছেলের কষ্ট বুঝতে পারলেন, কিন্তু ওনার তো কিছু করার নেই। মেয়েটাকে যে তার ছেলের জন্য ছোট ভাইয়ের কাছে চাইবে, সেই মুখ যে এখন ওনার নেই। ছেলেটা আহির যোগ্য হয়ে আসলে তো বড় মুখ করে চাইতে পারবে। তিনি ছেলের কাঁধে হাত রেখে বললেন, মনকে শক্ত রাখো আর আহিকে ছাওয়ার জেদে পরিণত করো। দেখবে জেদটাই তোমাকে জিতিয়ে দিবে। বাবা আছি তো তোমার পাশে। আহিকে ঠিকই তোমার করে দিব। ওকে পেতে হলে তো ওর যোগ্য হতে হবে, না হলে তোমার চাচ্ছু আহিকে দিবে না। শুধু তোমার চাচ্ছু নয়, পৃথিবীর কোনো বাবাই যোগ্য পাত্র ছাড়া মেয়েকে দিবে না। আমার বিশ্বাস আমার ছেলে পারবে ইনশাল্লাহ।
সন্ধ্যায় তোমার ফ্লাইট, নিজের সব গুছিয়ে নেয়। আদ্র কিছু না বলে চুপচাপ দাদির ঘর থেকে নিজের ঘরে চলে এলো। বুক ফেটে কান্না আসছে তার, তবে পারছে না কাঁদতে। নিজেকে শক্ত করে রেখে সব গোছানো শুরু করলো। আহির ছোট একটা ওড়না নিল, এটা সবসময় ওর কাছে থাকে। তারপর কিছু ছবি নিল, সেগুলো তাহির পাশে বা আহির তার কোলে, নয়তো আহির সামনে হাঁটু গেড়ে বসে আছে আর আহির গাল ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। দুপুরে খাবার টেবিলে জানতে পারে সবাই আর সন্ধ্যায় আদ্র বাড়ি ছাড়বে, সেই থেকে আতিয়া নেওয়াজ কান্না করেই চলছে। আদ্রের দেশ ছাড়ার কথা শুনে সবাই একটু অবাক হয়েছিল, তবে আজিজ সবাইকে বুঝিয়ে সব সামলে নিলেন। সেদিন আদ্রের গলা দিয়ে আর খাবার নামেনি, কোনো রকম কয়টা খেয়েও দৌড়ে এলো আহির ঘরে। মেয়েটা কি সুন্দর ঘুমিয়ে আছে চুপটি করে, কি যে মায়াবী লাগছে ঘুমন্ত আহিকে। আদ্র ধীর পায়ে হেঁটে আহির মাথার কাছে বসলো, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ চেয়ে থেকে ঘুমন্ত আহির কানে ফিসফিস করে বলে উঠল, ঘুমালে তোকে অনেক মায়া লাগে বারবি ডল, মন চায় খেয়ে ফেলতে। এখন তো সেটা সম্ভব না, আমার ফুলটা যে এখনও ছোট, তাড়াতাড়ি বড় হয়ে যা না প্লিজ বারবি ডল। তারপর আহির কপালে চুমু দিয়ে বলল, ঘুম থেকে উঠে একদম আমার জন্য কান্না করবি না। কান্না করবি তুই, শুধু আমার জন্য কাঁদবি, আর কারোর জন্য না। যত ইচ্ছে কাঁদবি, কথা দিচ্ছি। ফিরে এসে তো সব কয়টা চোখের পানি সুখে পরিণত করব, তখন এক ফোঁটা পানিও ফেলতে দিব না। ভালো থাকিস আমার ছোট ফুল, কিউট বারবি ডল। অতঃপর ঘুমন্ত আহিকে রেখে দেশ ছাড়ে বর্তমান। অতীতের কথাগুলো মনে করতে আদ্রের হাসি আরও ছড়া হয়। আসার পর শুনেছিল তার ছোট ফুল তার জন্য অনেক কান্না করেছিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে টানে 1 সপ্তাহ জ্বরে বিছানায় পড়েছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আদ্র দাঁড়িয়ে আছে, আশপাশ দেখছে। কতগুলো বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখলো, নিজের আপনজনদের দেখবে, বিশেষ করে তার বারবি ডলকে দেখা। আচ্ছা, তার ছোট বারবি ডলটা দেখতে কেমন হয়েছে? আগের থেকে সুন্দর, নাকি আগের মতোই আছে? দেখতে যেমনই হোক না, আদ্রের তার ছোট ফুলটাকে ইচ্ছে। কখন যে এক নজর দেখবে এতগুলো বছর, একটা বার দেখা তো দূরে থাক, কণ্ঠটাও শুনতে পারেনি সে। বাড়িতে কল দিয়ে জিজ্ঞেস করলে বলতো আহি রাগ করেছে, তাই আর কথা বলবে না। ছবি চাইলে কেউ দিত না, বলতে একবারে বাড়িতে এসে দেখতে পারবে। আদ্রও মেনে নেয় সব কিছু। নেওয়াজ বাড়ির গেট দিয়ে যখন আদ্রের গাড়িটা ঢুকলো তখন তার হার্টবিট দ্রুত গতিতে চলতে শুরু করলো। ভিতরে ভিতরে চলছে একটা চাপা ওজনা। এত বছর পর নিজের বাড়িতে পা রাখবে, তার বারবিডলকে দেখবে। তবে কিছু একটা মনে পড়তেই আদ্র ও শিট বলে উঠল। আহির ছোট থেকেই ফুল অনেক পছন্দ, মেয়েটা ফুল পাগলি। ছোট ছোট হাতে বাগানের গাছ থেকে যখন ফুল ছিঁড়ে এনে রুমে সাজিয়ে রাখত তখন আদ্র বলতো, রুমে এইসব ফুল এনে ময়লা করে পচা মেয়েরা। আমার আহি কি তবে পচা মেয়ে হয়ে যাচ্ছে? তখন ছোট্ট আহি গাল ফুলিয়ে আধো আধো কণ্ঠে বলতো, উহু আমি পতা না, যারা ফুল পছন্দ করে না তারা পতা। আহি ফুল অনেক পছন্দ করে তাই সে গুড গার্ড। উহু আমি পচা না, যারা ফুল পছন্দ করে না তারা পচা। আহি ফুল অনেক পছন্দ করে তাই সে গুড গার্ল। আহির কথায় আদ্র মুচকি হেসে হঠাৎ আহির গাল টেনে বলে উঠল, তোর ফুল এত পছন্দ বারবিডল? তুই নিজেও তো আস্ত এক ফুল, আমার ছোট ফুল। আগের কথাগুলা মনে পড়তে আদ্রের আরও মন খারাপ হয়ে যায়। সে কিভাবে ভুলে গেল এটা? প্রয়োজনে আস্ত একটা দোকানের ফুল এনে সে তার বারবিডলের রুমে সাজিয়ে রেখে সারপ্রাইজ দিয়ে রাগ ভাঙবে, এটাই ঠিক হবে। মনটা এবার কিছুটা শান্ত হলো। গাড়ি থেকে নেমে চোখ ঘুরিয়ে বাড়িটা সহ আশপাশে দেখে নিল। সামনে পা বাড়াবে তখনই আদ্রের মন বলছে কি যেন নেই, বুকটা খালি খালি লাগছে। এমন লাগছে কেন তার? মনে হচ্ছে খুব কাছে কিছু নেই। আদ্র দ্রুত পায়ে হেঁটে বাড়ির কলিং বেলে চাপ দিল। কিছুপরই দরজা খুলল। আবনি ভাইকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার সামনে সত্যিই কি তার ভাই দাঁড়িয়ে আছে নাকি সে স্বপ্ন দেখছে? ভালো করে চোখ ডলে যখন একই দেখছে সব, তখনই চিৎকার করে বলে উঠল, আম্মু দেখে যাও, ভাইয়া এসেছে। কথাটা বলেই ভাইকে জড়িয়ে ধরল আদ্র। হেসে বোনকে বুকে নিল। আতিয়া নেওয়াজ রান্না ঘরে থেকে বের হয়ে ছেলে কে দেখে হুমড়ি খেয়ে পড়ল, ছেলের বুকে ভেঙে পড়ল কান্নায়। আবনি ভাইকে ছেড়ে দাঁড়ালো আদ্র, 2 হাতে মা কে জড়িয়ে ধরল। উনার কান্নার আওয়াজে বাড়ির সবাই নিচে নেমে এলো। দোতলা থেকে ফিহা হা করে তাকিয়ে আছে আদ্রের দিকে, চোখ দিয়ে গিলে খাচ্ছে যেন। পারুল, নেওয়াজ আর ফিহা বাদে বাকি সদস্যরা খুশি হয়েও হতে পারছে না, বিশেষ করলে আদ্রের বাবা দাদি আর মা আতিয়া। নেওয়াজ এতক্ষণ কান্না করলেও হঠাৎ কেমন চুপসে গেলেন, মুখ জুড়ে ভয় ভয় ভাব চলে এসেছে। আদ্র সবার দিকে এক পলক চাইল, চোখ গড়িয়ে তার ছোট ফুল কে খুঁজল। মেয়েটা কোথায়? সবাই নেমে এসেছে, তার ছোট ফুল কি সবার চেঁচামেচি শুনতে পারছে না? নাকি সে এসেছে বুঝতে ফেরে ইচ্ছে করে নিচে আসছে না?
আমি আশায় তোমরা কি খুশি হওনি? আদ্রের এই কথায় সবাই একটু লড়ে চড়ে উঠল। আজিজ নেওয়াজ মুখে জোরপূর্বক হাসি টেনে ছেলের কাছে গিয়ে ছেলেকে বুকে টেনে নিয়ে বলে উঠলেন, কেন খুশি হব না, অবশ্যই আমরা খুশি হয়েছি। হঠাৎ করে কাউকে না বলে আশায় একটু অবাক হয়েছি। আদ্র বাবার কথায় হেসে বলল, তোমাদের সারপ্রাইজ দিলাম বলে আসলে কি সারপ্রাইজ হতো? আদ্রের মেঝো চাচ্চু তরিকুল নেওয়াজ, ও হ্যাঁ তাই তো। তারপর সবার উদ্দেশ্যে বলল, ছেলেটা এত দূর জার্নি করে আসলো, এভাবে দাঁড়িয়ে রেখেছ কেন, ভিতরে এনে ঠান্ডা শরবত দাও। আয় ভিতরে আয়, পরে কথা বলতে পারবি। আদ্র চাচ্চুর কথায় ভিতরে গেল। দাদি কে জড়িয়ে দরে জিজ্ঞেস করল, আমার দাদিটা কি আমার সাথে রাগ করেছে? কথা বলছে না যে। ফারদিনা নেওয়াজ নাতির কথায় হেসে বলল, আমার নাতি এত হ্যান্ডসাম হয়ে গেছে, তাই তাকে দেখতে দেখতে কথা বলার কথা বলেই গেছি। আদ্র দাদির কানে ফিসফিস করে বলল, তোমার হা করে তাকিয়ে থাকা দিয়ে আমি কি করব? বডি কি তোমাকে দেখানোর জন্য বানিয়েছি? এটা শুধু আমার বউয়ের অধিকার। আদ্রের কথায় ফারদিনা নেওয়ার জোরপূর্বক হাসলেন। আদ্র সোফায় বসতেই ফিহা দৌড়ে এসে ওর পাশে বসে হাসি মুখে বলল, কেমন আছো আদ্র ভাই? ফিহা পারছে না আদ্রের কোলে উঠে যেতে। এটা দেখে আদ্র বিরক্ত হলো। যার দৌড়ে এসে কোলে উঠার কথা তার খবর নাই। আর একে দেখো নির্লজ্জের মতো কি করছে। আদ্র একটু দূরে সরে গম্ভীর কণ্ঠে ছোট করে ওর দিল, ভালো। ফিহার হাসি মিলিয়ে গেল সহসাই। পারুল নেওয়াজ শরবত এনে আদ্রের হাতে দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস বাবা? আদ্র শরবতের গ্লাসটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভালো। তারপর সবার উদ্দেশ্যে বলল, ছোট চাচ্চু আর ফাইজ কোথায়? পাশ থেকে ফিহা লাফিয়ে উঠে বলতে শুরু করল, ভাইয়া কলেজে গেছে আর চাচ্চু হসপিটালে। আদ্র আর কিছু বলল না, চোখ দুইটা যে তার অন্য কাউকে খুঁজছে তার অশান্ত মনটাকে একটু শান্ত করার জন্য কি মেয়েটা নিচে আসতে পারত না একটু? এদিকে আজিজ নেওয়াজ আর ফারদিনা নেওয়াজ যত আদ্র চোখ ঘুরিয়ে উপরে তাকাচ্ছে তত বেশি ঘামতে শুরু করলেন। এবার যেন আদ্রের ধৈর্যের বাঁধ ভাঙল। আহি কোথায়? ব্যাস আদ্রের এই কথা শোনার অপেক্ষায় ছিল সবাই। কেউই আর আদ্রের দিকে তাকাচ্ছে না। তাকাতে পারছে কেন যেন এটা দেখে আদ্রের ভ্রু কুঁচকে এলো, কিছু বলতে নিবে পাশ থেকে ফিহা হাসি মুখে বলে উঠল, ওমা আদ্র ভাই, তুমি জানো না ওই মেয়ে তো মানে আহি তো তুমি যাওয়ার 1 বছর পরই হারিয়ে গেছে, কোথাও আর ফিরে পাওয়া যায়নি। পুরো নেওয়াজ বাড়ি কঠিন নীরবতা পালন করছে। এই দিকে আদ্রের দৃষ্টি স্থির বাবা আর দাদির দিকে। ছেলেটা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। অনেক কষ্টে পা দুটা টেনে বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আব্বু এসব কি? আজিজ নেওয়াজ মাথা নিচু করে নিলেন। বাবাকে মাথা নিচু করতে দেখে আদ্রে বুক ধুপ করে উঠল। আদ্র মা, চাচ্চু, বোন, দাদি সবার দিকে একপল চাইল। সবাই কেমন মাথা নিচু করে আছে তা দেখে ছেলেটার কেমন গলা শুকিয়ে আসছে। দ্রুত পায়ে দাদির সামনে গিয়ে বলল, দাদি তুমি অন্তত চুপ করে থেকো না প্লিজ। দাদি বলো না এসব কিছু সত্যি না। তুমি তো জানো আমি আমার আহিকে কতটা ভালোবাসি। ও কে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয় জানো। এতগুলা বছর আমি শান্তিতে একটুও ঘুমাতে পারিনি, খেতে পারিনি। আমার ছোট ফুলটার জন্য বারবার ওকে একটু দেখার জন্য মনটা চটপট করত, ওর সাথে একটু কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়ে পড়ত, কিন্তু আমার ছোট ফুলটা আমার কষ্ট বুঝেনি, জেদ ধরে কথা বলেনি আমার সাথে। ফারদিনা নেওয়াজ শাড়ির আঁচলে মুখ চেপে ডরে উঠে বললেন, সব সত্যি দাদুভাই। আজ থেকে 13 বছর আগে আহিকে যখন পুরো বাড়ি খুঁজে কোথাও পাচ্ছি না, তখন তোমার বাবা চাচারা পুলিশ দিয়েও খুঁজেছে। 1 বছর এভাবে খুঁজাখুঁজি চলে, তবুও আহিকে পাওয়া যায়নি। তারপর সবাই হাল ছেড়ে দেয়। তোমাকে বলতে আমি নিষেধ করেছিলাম, কারণ আমি জানতাম এই খবর ফেলে তুমি সব ছেড়ে চলে আসবে, পাগল হয়ে যাবে, পড়ালেখা বন্ধ করে দিবে। দাদির কথা শেষ হতেই আদ্র ধূপ করে নিচে বসে গেল। ডান হাত দিয়ে বাপাশের বুক চেপে ধরল। এই জায়গায় ভীষণ ব্যথা করছে। ছেলেটা কেমন হা করে বড় বড় শ্বাস নিচ্ছে, চোখ দুটা অতিরিক্ত লাল। আতিয়া নেওয়াজ দৌড়ে এসে ছেলেকে ধরে কান্না করতে করতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। আদ্র মায়ের বুকে মাথা রেখে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, আম্মু আহিকে এনে দাও, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আম্মু। আমি কিভাবে আমার বারবিডলকে ছাড়া থাকবো, আমার তো ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যাকে 15 বছর যাবৎ ভালোবেসে আসছি তাকে ছাড়া কিভাবে আমি ভালো থাকবো, আমি মরে যাব আম্মু। বলতে বলতে আদ্র কুপিয়ে উঠল। আতিয়া নেওয়াজ ছেলেকে শক্ত করে ধরে কাঁদতে লাগলেন। নেওয়াজ বাড়ির প্রত্যেকটা সদস্য সহ প্রতিটা দেওয়াল আদ্রের আহাজারি দেখছে। প্রতিটি মানুষের চোখে অসহায়ত্বের চাপ, শুধু ফিহা আর পারুল নেওয়াজের মুখে বিরক্তির চাপ। আদ্র নিচ থেকে উঠে ধীর পায়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। আজিজ নেওয়াজ এখনো মাথা নিচু করে আছে। ছেলের চোখে যে চোখ রাখতে পারছে না, পারবে কিভাবে? উনি তো কথা দিয়েছিল, উনি তো কথা রাখতে পারেন নাই। আদ্র কেমন করে হেসে ভাঙ্গা গলায় বলল,
আব্বু তুমি এত আমাকে কথা দিয়েছিলে আমার আহিকে দেখে রাখবে, আমি প্রতিষ্ঠিত হয়ে ফিরলে ওকে আমার করে দিবে। দেখো আজ আমি আমার কথা রেখেছি, আমি প্রতিষ্ঠিত হয়ে ফিরেছি, কিন্তু আমার আহি নেই, তুমি ওকে দেখে রাখতে পারোনি। তোমাদের কাছে আমার ছোট ফুলটা যখন এতটাই বোঝা হয়ে উঠেছে তবে কেন ও কে আমায় দিয়ে দাওনি, আমি নিজ হাতে আগলে রাখতাম, কখনো হারাতে দিতাম না। আজিজ নেওয়াজ মাথা নিচু করে বললেন, পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি, আমি ব্যর্থ। আদ্র সবার দিকে চেয়ে জোর গলায় বলল, আমি ফাইজান নেওয়াজ আদ্র আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সবার সামনে কথা দিচ্ছি, আমার আহিকে আমি আকাশ পাতাল এক করে হলেও খুঁজে বের করব, আর ওকে যদি না পাই আমি নিজেকে নিজেই শেষ করে দিব। এই বলে আদ্র গট গট পায়ে বের হয়ে গেল, বাড়ি থেকে কেউ আটকানোর সাহস পেল না। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আদ্র, নিজেকে তার পাগল পাগল লাগছে, সে জানে না তার ছোট ফুলকে পাবে কিনা, শুধু জানে তার ছোট ফুলকে না ফেলে সে মরে যাবে। আদ্রের মনে পড়ে গেল সেদিনটা কথা, যেদিন আহি প্রথম ওদের বাড়িতে আসে 15 বছর আগে। সকাল 9টা, নেওয়াজ বাড়ির সকল সদস্য খাবার টেবিলে নাস্তা করতে বসেছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। বাড়ির কাজের মহিলা দরজা খুলে দিতেই দেখা মিলল এক অতি রূপতী বিদেশি মহিলার সাথে এক ফুটফুটে পুতুলের মতো মেয়ে, যাকে সাদা একটা ফ্রক পরিয়ে রেখেছে। বাচ্চার বয়স কতই বা হবে, 2 বছর। কাজের মহিলাটি জিজ্ঞেস করল, কাকে চায়? বিদেশি মহিলাটি বলল, এটা কি নেওয়াজ বাড়ি? তরিকুল নেওয়াজ বাড়িতে আছেন? কাজের মহিলা বলল, মেঝো সাহেব বাসায় আছে, আপনি ভিতরে আসেন। বিদেশি মহিলাটি ভিতরে যেতেই সবাই অবাক হলো, কেউই তাকে চিনে না। তবে তরিকুল নেওয়াজ ঘামতে শুরু করলেন মহিলাটিকে দেখে। আজিজ নেওয়াজ জিজ্ঞেস করল, কে তুমি? দেখে তো এ দেশের মনে হচ্ছে না, এখানে কেন এসেছো? মহিলাটি বলল, আমার নাম রিশা, আমি এদেশের না, এই বাড়ির আমার স্বামীর বাড়ি। মহিলাটির কথায় যেন বাজ পড়ল পুরো বাড়িতে, স্বামী কার বউ এটা? আজিজ নেওয়াজ বলল, স্বামী নাম কি তার? মহিলাটি তরিকুল নেওয়াজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, উনি আমার স্বামী তরিকুল নেওয়াজ, বিদেশ থাকাকালীন আমাকে ভালোবেসে বিয়ে করে। এই যে আমার মেয়ে রাদিফা, ও পেটে হওয়ার পর উনি আর আমার খোঁজ নেয় না, ফোন দিলে ফোন বন্ধ বলে। খোঁজ নিয়ে পরে জানতে পারি উনি দেশে চলে এসেছে, তখন আমার অবস্থা খারাপ ছিল, এই অবস্থায় আসতে পারিনি, আর আমি উনার বাড়িও চিনি না। গত 2 বছর যাবৎ দরে খোঁজ করে আজ আসলাম। এ কথায় মুহূর্তেই পরিবেশ কেমন নীরব হয়ে গেল। পারুল নেওয়াজ কেঁদে উঠলেন, স্বামীর থেকে এমন কিছু আশা করেনি হয়তো। আজিজ নেওয়াজ ভাইয়ের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ও যা বলছে সব কি সত্যি? তরিকুল নেওয়াজ মাথা নিচু করে বললেন, হ্যাঁ সব সত্যি। সঙ্গে সঙ্গে পারুল নেওয়াজ সেন্সলেস হয়ে মাটির পড়েন। আতিয়া নেওয়াজ মাথাটা কোলে নিয়ে পানি ছিটাতে লাগলেন। রিশা বলল, আমি সব খবর পেয়েছি, উনি বিবাহিত, উনার একটা ছেলে একটা মেয়ে আছে। আমি এখানে থাকতে আসিনি, না তো কোনো অধিকার চাইতে আসছি, আমি শুধু আমার মেয়েকে একবার বাবার আদর কেমন তা দেখাতে আসছি। তরিকুল নেওয়াজ, আমার মেয়েকে রেখে তুমি চলে যাও প্লিজ, আমি হাত জোর করছি রিশা তোমার কাছে। রিশা শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। আজিজ নেওয়াজ এসে মেয়েটিকে কোলে নিয়ে বলল, ওকে এখানে রেখে যাও, ওর দায়িত্ব ওর বাবা নিবে, তুমি মাঝে মাঝে এসে দেখে যেও। রিশা যাও আগে শুধু একটা কথাই বলল, আমার মেয়েটাকে দেখে রাখবেন প্লিজ। রিশা চলে যায় থতমত পরিবেশে। রিশা বের হতেই তখনই 14 বছরের আদ্র বাড়িতে ঢুকে কাঁধে তার ব্যাগমাত্রী প্রাইভেট পরে আসলো। বাড়িতে ঢুকে মায়ের কোলে ছোট বিদেশি পুতুলের মতো কিউট একটা মেয়ে দেখে দৌড়ে গিয়ে কোলে তুলে মায়ের দিয়ে চেয়ে বলল, ওমা, এই কিউট বার্বিডল কোথায় থেকে আসলো আমাদের বাড়িতে? একদম বিদেশি পুতুলের মতো দেখতে আম্মু, ওকে কিন্তু আমার রুমেই সাজিয়ে রাখবো বলে দিলাম। থতমত পরিবেশে আদ্রের কথায় সবাই একটু চমকে উঠল। আতিয়া নেওয়াজ ছেলেকে বুঝিয়ে বলে, এটা তার মেঝো চাচ্চুর মেয়ে, ওর চাচাতো বোন হবে। বর্তমান। আগের কথাগুলা ভেবে আদ্রের মুখে হাসি ফুটে, তবে তা বেশিক্ষণ স্থির থাকতে পারল না। যখনই মনে পড়ে তার ছোট আহি হারিয়ে গেছে তখনই তার শ্বাস বন্ধ হয়ে আসে, নিজেকে পাগল পাগল লাগে। খান বাড়ি। সকাল সকাল 9:30 বাজে। রান্না ঘর থেকে রাইসা বেগল ঘড়ির দিকে এক পলক চেয়ে খুন্তি হাতে ছুটলেন দোতলার দিকে। দোতলা থেকে মোবাইল টিপতে টিপতে নেমে আসছে রৌদ্র, মাকে খুন্তি হাতে উপরের দিকে ছুটে আসতে দেখে বুঝে গেল আজকার উপর ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। রৌদ্র বিড়বিড় করে বলে উঠল, রোদরে আজ তুই শেষ। এই বলে বোনের রুমের দিকে ছুটল। মায়ের আগে পৌঁছাতে হবে। রুমে পা রাখতেই রৌদ্রের মুখ হা হয়ে গেল। একই দেখেছে সে, খাটের উপর পা গুলা কম্বল দিয়ে ঢাকা, আর মাথা খাটের বাইরে নিচে ঝুলে চিত হয়ে ঘুমিয়ে আছে রোদ। আর তার সামনে ফ্লোরে বেড সাইড টেবিলের ছোট ঘড়ি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। তবে ঘড়ির ব্যাপারটা রৌদ্রের কাছে নতুন মনে হয়নি। এ আর নতুন কি, প্রতিদিনই ঘড়ি আওয়াজে রোদ বিরক্ত হয়ে ঘুমের ঘোরেই ওটাকে আছাড় মারে। দীর্ঘ শ্বাস ফেলে রৌদ্র হঠাৎ রোদের দিক তাকায়। মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই মুচকি হেসে পা টিপে টিপ রোদের পাশে গিয়ে নিচে বসে রোদের কানের কাছে মুখ নিয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠল, রোদ বনু তাড়াতাড়ি উঠো, আম্মু খুন্তি নিয়ে তোর পাশে দাঁড়িয়ে আছে, এ বুঝি পড়ল বাড়ি তোর পিঠে।
এ কথা কানে যাওয়া মাত্রই কিসের আবার ঘুম রোদের লাথি মেরে কম্বলটা গায়ে থেকে ফেলে এক লাফে উঠে কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে রোদ্রের চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠল, আম্মু আর জীবনেও ঘুমাবো না গো, এবারের মাপ করে দাও, এক্ষুনি ফ্রেশ হয়ে নিচে আসছি ভাইয়া, তোমার হিটলার মাকে ধরো। এ বলে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। পিছনে রৌদ্র হো হো করে হেসে উঠল হাসতে হাসতে, বেচারা নিচে গড়াগড়ি খাচ্ছে। ওদিকে ওয়াশরুম থেকে মায়ের কোনো শব্দ না পেয়ে ভাইয়ের এমন হাসির শব্দ শুনে দরজাটা হালক খুলে মাথাটা বের করে বাইরে চাইল না, মা নেই। এবার বুঝল তার ভাই তার সাথে মজা করছে। রোদ চিৎকার করে বলে উঠল, ভাইয়া! রোদের চিৎকারে পুরো খান বাড়ি কেঁপে উঠল। নিচে গড়াগড়ি খেয়ে হাসতে থাকা রৌদ্র কেঁপে উঠল, তার হাসি উধাও হয়ে গেল। ছেলেটা বুকে থুথু দিয়ে বড় বড় শ্বাস নিতে শুরু করল। অন্যদিকে রাইসা বেগম মাত্রই এসে দরজার সামনে দাঁড়ালো। মাঝপথে স্বামীর সাথে দেখায় হওয়ায় নিচে গিয়ে উনাকে চা দিয়ে আবার উপরে আসলো, তাই একটু দেরি হয়ে গেছে। রোদের হঠাৎ চোখ যায় দরজার সামনে মায়ের দিকে, আবারও ওয়াশরুমের দিকে ছুটতে ছুটতে বলল, পিছে তো দেখো ভাইয়া, তোমার হিটলার মা খুন্তি হাতে দাঁড়িয়ে আছে। বোনের কথা রৌদ্র পিছন ফিরে সত্যি সত্যি মাকে দাঁড়িয়ে থাকতে দেখে বোনের উদ্দেশ্য বলল, এখন কোনো পালাচ্ছিস? আমার কথা বিশ্বাস হয়নি সেজন্য পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচাচ্ছিস? তারপর মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু তোমার মেয়ে আর একটু হলে আমার মিনি হার্ট অ্যাটাক করিয়ে দিত। রাইসা বেগম উল্টো ফিরে নিচে যেতে যেতে বলল, তোর বোনকে বল তাড়াতাড়ি নিচে আসতে, কলেজে কখন যাবে? 10টা বেজে যার, তোদের বাপ ছেলের জন্য তো ওকে কিছুই বলা বা করা যায় না, আদর দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে ফেলেছিস। তোদের নিয়ে আমি আর পারি না বাপু। রৌদ্র বোনের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি নিচে আয়, তা না হলে খুন্তির বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। এই বলে রৌদ্র বের হয়ে গেছে। রোদ ওয়াশরুম থেকে ভেংচি কাটল ভাইয়ের কথায়। গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে আদ্র, মুখটা কেমন শুকিয়ে আছে, চেহারায় ক্লান্তির চাপ, চুলগুলা এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। গায়ের কালো শার্টটার বুকের কাছে দুটা বোতাম খোলা, গাড়ির জানালার কাঁচ নামানো, সেটা দিয়ে মৃদু বাতাস ভেসে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আদ্র চোখ মেলে তাকায়। গাড়িটা রাস্তার পাশে দাঁড় করানো। আদ্র জানালা দিয়ে বাইরে তাকায় আর দেখতে পায় স্কুল, কলেজ, ভার্সিটির ছেলেমেয়েরা যাচ্ছে। আদ্র হাত ঘড়ির দিকে এক পলক চাইল, দুপুর রাত 1:30 বাজে। আদ্র আবার বাইরের দিকে সে সব ছেলেমেয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজ আমার ছোট ফুলটাও কলেজে পড়তো। আমার খুব ইচ্ছে ছিল আমার বারবিডলটাকে কলেজ ড্রেসে দেখব বাড়িতে এসে। তখন তো আমার বারবিডলকে একটু বড় বড় লাগবে। কিন্তু আমার ভাগ্যে যে তা ছিল না, আমার ভাগ্য আমার ইচ্ছেকে ভুল প্রমাণ করেই দিল। আসলে চাইলে কি সব পাওয়াই যায় যদি তা ভাগ্যে না থাকে। আদ্র থেমে আবারও তাকায় রাস্তার দিকে, এখনো ছাত্রছাত্রীরা যাচ্ছে। আদ্র গাড়ির দরজাটা খুলে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, হাত দুটা বুকে আড়াআড়ি ভাবে গুজে রাখা। আদ্রের বারবার মনে হচ্ছে সে যদি সেদিন বাড়ি ছেড়ে না যেত তাহলে হয়তো তার ছোট ফুলটা এভাবে হারিয়ে যেত না। বারবার নিজেকে দোষী মনে হচ্ছে আদ্রের। চোখ বুঝে বিড়বিড় করে বলে উঠল, কোথায় হারিয়ে গেলি বারবিডল? ফিরে আয়, আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না। আই প্রমিস, কোথাও না। একদম আমার বউ বানিয়ে আমার রুমে সাজিয়ে রাখবো, প্লিজ ফিরে আয় আমার ছোট ফুল। ঠিক তখনই বাতাসে উড়ে এসে একটা ওড়না আদ্রের মুখের উপর পড়ল। চোখ বন্ধ থাকা অবস্থায় আদ্রের নাকে লাগলো অতি চেনা একটা স্মেল। হ্যাঁ, ঠিক তার আহির গায়ের স্মেলটার মতো। এই স্মেলটা সে কিভাবে ভুলবে? গত 15 বছর যাবত এই স্মেল নিয়ে সে দিন পার করত। সারাদিন পর যখন ক্লান্ত হয়ে অফিস থেকে বাসায় আসত, বাড়ি ছাড়ার সময় আহির যে ওড়নাটা নিয়ে গিয়েছিল সাথে করে, সেটার স্মেল নিয়ে তার ছোট বারবিডলটাকে অনুভব করে ক্লান্তি দূর করত। স্মেলটা নিলেই তার মনে হতো তার ছোট ফুল তার অতি কাছে, আর স্মেলটাও ম্যাজিকের মতো কাজ করত, নাকে নিলেই সব ক্লান্তি হাওয়া হয়ে সেখানে শান্তি শান্তি ফিল এনে দিত। আদ্র মুখের উপর থেকে ওড়না সরিয়ে চোখ মেলে হাতের ওড়নাটার দিকে তাকায়। একটা লাল পাতলা ওড়না। আদ্র চোখ ঘুরিয়ে দেখতে থাকে আশেপাশে কোথায় থেকে আসলো ওড়নাটা, কার এটা? তবে আশেপাশে অনেক মানুষ, কার সেটা বুঝল না। আদ্র আবারও সিউর হওয়ার জন্য স্মেইলটা নেয়। হ্যাঁ, একদম আহির গায়ের স্মেইলের মতো। আদ্র পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করলো, তবে ফেল না। অনেক অপেক্ষা করলো যদি কেউ ওড়নাটা নিতে আসে, কিন্তু না, কেউ আসেনি। আদ্র গাড়িতে উঠে দ্রুত গাড়ি স্টার্ট দিল। বাড়িতে এসে আদ্র কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে নিজের রুমের দিকে ছুটল। সে জানে তখন নিচে রেখে যাওয়া লাগেজগুলা তার রুমেই পাবে। তার ভাবনাই সত্যি, তার রুমেই লাগেজগুলা আছে। এমনকি তার রুমটাও আগের মতো আছে, কিছু পরিবর্তন হয়নি। দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে সব দেখছে। এই রুমে তার আর আহির কত যে স্মৃতি জুড়ে আছে। এখনো চোখের সামনে ভাসছে সে ঘুমের অভিনয় করে শুয়ে আছে। তার কিছুক্ষণ পর দরজা ঠেলে একটা ছোট মানুষের ছায়া ছোট ছোট পায়ে পা টিপে টিপে হেঁটে তার দিকে এগিয়ে আসছে।
আদ্র ভালো করে জানে এটাকে আর এখানে এসে কি করবে, তাই তো সে সব সময় ঘুমের অভিনয় করে, এই সময় চোখ বন্ধ করে রাখে। আহি আদ্রের মাথার কাছে এসে ভালো করে আদ্রের মুখের দিকে তাকিয়ে দেখে নেয় ঘুমাচ্ছে নাকি তাকিয়ে আছে। যখন দেখছে চোখ বন্ধ আস্তে করে বালিশের নিচ থেকে চকলেট গুলা হাতে তুলে নেয়। তারপর আদ্রের গালে চুমু দিয়ে আধো আধো কণ্ঠে বলতো, আমার ভাও আদ্য ভাইয়া, তুমি শুধু আমার জন্য চক্কিট আম্বা আর কারো জন্য আমনা না, কারণ তুমি শুধু আহির ভাইয়া আর কাও না। আমার ভালো আদ্র ভাইয়া, তুমি শুধু আমার জন্য চকলেট আনবা আর কারো জন্য আনবা না, কারণ তুমি শুধু আহির ভাইয়া আর কারো না। এ বলে আহি চলে যেত আর আদ্র কি করত? চোখ খুলে আহির যাওয়ার পথে চেয়ে চুমু দেওয়া স্থানে হাত রেখে মুচকি হাসত। সে জানতো আহি তার রুমে এটার জন্য আসবে, তাই তো সে প্রতিদিন চকলেট এনে রাখত আর ফ্রিতে একটা করে চুমু খেত। পুরনো স্মৃতিগুলার কথা ভেবে আদ্রের বুক ভারী হয়ে আসে। তারপর ধীর পায়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, একটা লাগেজ খাটের উপর রেখে খুলে বের করলো সেই ছোট আহির লাল ওড়নাটা। অদ্ভুত ব্যাপার হলো আজকের ওড়নাটাও লাল। আদ্র দুইটা ওড়নার স্মেল নিল, হ্যাঁ দুইটারই সেম স্মেল। দুইটাকে বুকে জড়িয়ে আদ্র বিড়বিড় করে বলে উঠল, আমি সিউর ওটা তুই ছিলি আর এটা তোরই ওড়না। আমি তোকে ঠিকই খুঁজে বের করব, আই প্রমিস, সেটা খুব তাড়াতাড়ি। নেওয়াজ একধারে আদ্রের দরজায় কড়া নাড়ছে, তবে ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। ছেলে বাড়িতে এসেছে এই খবর উনাকে কাজের মহিলা দিয়েছে। খবর পাওয়া মাত্রই তিনি ছুটে আসেন, একটু পর সবাই দুপুরে খাবার খেতে টেবিলে বসবে। ছেলে যে সারাদিন কিছু মুখে তুলেনি তা তিনি ভালো করেই জানেন। মা হয়ে কিভাবে তিনি সন্তানের কষ্ট না বুঝেন? ছেলে না খেয়ে থাকলে উনার গলা দিয়ে কিভাবে খাবার নামবে, তিনি তো একজন মা। এইদিকে স্বামীকে দেখে আসলেন রুময় পায়চারি করছে, আজকে অফিসেও যায়নি, গম্ভীর মুখে কিছু ভাবছে আর পায়চারি করছে। স্বামীকে কিছু জিজ্ঞেস করেননি, তিনি তো জানেন সবার চিন্তা কি নিয়ে। মাতৃ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো আদ্র। শরীরটা ক্লান্ত, সাথে এদিক ওদিক ছোটাছুটি করায় ধুলোবালি শরীরে গিজগিজ করছে। তাই সময় নিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। পরনে একটা কালো ট্রাউজার, গায়ে কিছু নেই, গলায় সাদা টাওয়াল ঝুলানো, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। ফর্সা আর জিম করা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে, যা মুক্তোর মতো চিকচিক করছে। এই মুহূর্তে কোনো মেয়ে আদ্রকে দেখলে নিশ্চিত প্রেমে পড়তে বাধ্য হতো। আদ্র আগে যথেষ্ট ফর্সা ছিল, তবে বিদেশ যাওয়ার পর আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে, সাথে হ্যান্ডসাম। তার কারণ যত্ন। আদ্র বিদেশ যাওয়ার পর তার লক্ষ্য শুধু পড়ালেখা প্লাস প্রতিষ্ঠিত হওয়া ছিল না, আরও একটা ছিল, সেটা হচ্ছে তার বারবিডলকে তার প্রেমে পাগল করা। সে চায় তার বারবিডল যেন অন্য কারো দিকে না তাকায়, শুধু তাকেই দেখে। এই জন্য সে নিজেকে হ্যান্ডসাম বানাতে কোনো অংশে কম রাখেনি। 6 ফুট লম্বা, ফর্সা আর জিম করা বডি, চোখে বড় আর ঘন পাপড়ি, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, গোলাপি অধর, আর থুতনিতে ছোট একটা কালো তিল, যা ফর্সা মুখে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠোঁট কালো হবে বলে সিগারেট কখনো চুয়েও দেখেনি সে। সব মিলিয়ে মেয়েদের পাগল করার মতো সুন্দর ও হ্যান্ডসাম সে। বিদেশ থাকাকালীন কত মেয়ের ক্রাশ ছিল আদ্র। কত শত চিঠি গোলাপের তোড়া তার গেটের কাছে পড়ে থাকত। সেগুলো ছোঁয়া তো দূরে থাক, আদ্র ভালো করে তাকিয়েও দেখেনি কখনো। তার মনে হতো ওগুলোর দিকে তাকালেও তার ভালোবাসাকে অপমান করা বা ছোট করা হবে। তার মনে এক নারীর রাজত্ব চলে এবং সেটা সারাজীবন চলবে। এতক্ষণ আদ্র ভাবনায় ডুবেছিল, কিভাবে আহিকে খুঁজবে, কোথায় গেলে পাবে, কি করবে এসব। দরজার কড়া নাড়ার শব্দে ভাবনার চেদ ভাঙ্গে। আদ্র, বাবা দরজাটা খোল। মায়ের গলার আওয়াজ পেয়ে আদ্র একটা দীর্ঘ শ্বাস ফেলে গায়ে শার্ট জড়িয়ে নিয়ে দরজা খুলে দেয়। আতিয়া নেওয়াজ টলমলে চোখে ছেলের দিকে চেয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ লাল, মুখ ফ্যাকাশে। একজন মা হয়ে সন্তানের এই অবস্থা দেখে কোনো মা নিজেকে শক্ত রাখতে পারে না। আতিয়া নেওয়াজ পারেনি, কেঁদে উঠলেন। আদ্র মাকে বুকে টেনে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন আম্মু? আমি ঠিক আছি, দেখো কিছু হয়নি আমার। আতিয়া নেওয়াজ ছেলের বুকে কাঁদতে কাঁদতে বললেন, মা, কে পারলে ক্ষমা করে দিস। আজ আমার জন্য তুই কষ্ট পাচ্ছিস, আমি যদি একটু খেয়াল রাখতাম তাহলে আজ আহি হারিয়ে যেত না। আম্মু, এভাবে বলিও না, আমার কষ্ট হয়তো। আমি জানি তুমি আহিকে কতটা ভালোবাসো, ওর যথেষ্ট যত্ন করতে, খেয়াল রাখতে। যা হয়েছে তা ভুলে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার আহিকে খুঁজে বের করব। আতিয়া নেওয়া ছেলের বুক থেকে মাথা তুলে ছেলের দিকে চেয়ে বলল, মেয়েটাকে যেভাবে পারিস যেখানে পাস খুঁজে নিয়ে আয় বাপ। মেয়েটাকে ছাড়া যে এই বাড়ি শূন্য। কতগুলো বছর ওর মিষ্টি কণ্ঠের বড়মা ডাকটা শুনি না। মেয়েটা তখন ছোট হয়েও কি সুন্দর পাকা পাকা কথা বলতো। জানিস, তুই চলে যাওয়ার পর মেয়েটা 1 সপ্তাহ জ্বরে ভুগেছে, বিছানায় পড়েছিল, চোখও মেলেনি ঠিক মতো। জ্বর ভালো হওয়ার পর আমাকে বলে
বড়মা আদ্র ভাইয়া আমাতে লেকে তলে গেতে আমার তাতে হাই রান শীত খেলায় না আমিও এতদিন লুকিয়ে তলে তাবো আমাতেও ভাইয়া আর কুতে পাবে না তাই নাতকন ভাইয়ার কও হবে আমার মতো। বড়মা আদ্র ভাইয়া আমাকে রেখে চলে গেছে। আমার সাথে হাই রান শীত খেলায় না আমিও একদিক লুকিয়ে চলে যাব আমাকেও ভাইয়া আর খুঁজে পাবে না তাই না তখন ভাইয়ারও কষ্ট হবে আমার মতো। এইটুকু বলে আতিয়া নেওয়াজ থামে। ছেলের দিকে তাকিয়ে দেখে ছেলেটা কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। তিনি ছেলের গায়ে হাত রাখলে আদ্র মায়ের হাত টেনে নিয়ে খাটের উপর বসিয়ে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, আম্মু দেখো আজ মেয়েটা সত্যি হারিয়ে গেছে। আমি তো ওর সাথে লুকোচুরি খেলিনি তাহলে ও কেন এমন করলো? এইটুকুনে মেয়ের এত অভিমান ছিল আমার উপর যে তার শাস্তি এত কঠোর ভাবে দিচ্ছে আমাকে। এইটুকু বয়সে মেয়েটা সবকিছু বুঝতো তাহলে আমাকে কেন বুঝেনি? ও যে আমার প্রাণ, অক্সিজেন, আমার পৃথিবী এতটুকুও কি বুঝতে পারতো না? নাকি ইচ্ছে করে বুঝতে চায়নি আমাকে? আতিয়া নেওয়াজ ছেলের প্রশ্নের কি ওর দিবেন ভেবে পাচ্ছে না। এসব প্রশ্ন ওর কি আছে ওনার কাছে? কিছু না বলে চুপচাপ ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আদ্র আর কিছু বলে নি চোখ বুজে রাখল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সোফায় বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে রোদ আর সাইফা সম্পর্কে চাচাতো বোন দুজন। রুদ্র আর রোদ এই বাড়ির বড় ছেলে সায়ান খানের সন্তান। সাইফা এই বাড়ির ছোট ছেলে সাদিফ খানের সন্তান। দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে এক বাড়িতেই আছে যৌথ পরিবার উনাদের। উনারা দুই ভাই এক বোন বোনটা উনাদের ছোট বোন বর্তমানে লন্ডনে আছে। বাবা মা গ্রামের বাড়িতে আছে শহরে উনাদের নাকি ভালো লাগে না দুই ভাই জোর করেও শহরে আনতে পারে না। তাই মাঝে মধ্যে দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে গ্রামে ঘুরে আসেন। রোদ আর সাইফা সমবয়সী এমনকি একই কলেজে পড়ছে ওরা। রুদ্র পড়ালেখা শেষ করে বাপ চাচার ব্যবসা দেখছে। সাইফ রুদ্রের 2 বছরের ছোট তার কোনো কাজকাম নাই সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মন চাইলে ভার্সিটিতে গেলে গেল না চাইলে যাবে না। ছেলেকে নিয়ে সাদিফ খান আর পারভিন খানের চিন্তার শেষ নেই অথচ সাইফের এসবে কোনো মাথা ব্যথা নেই। রুদ্র সিঁড়ি বেয়ে নামতে নামতে বোনেদের দিকে এক পলক চাইল। ওরা টিভিতে কার্টুন দেখছে বাচ্চাদের মতো। রুদ্র সোফায় গিয়ে বসল। কলেজে না গিয়ে দুজন ফুসকা খেতে গিয়েছিলি আম্মু আর কাকিয়া জানলে কি করবে জানিস তো? রুদ্রের কথায় রোদ আর সাইফার চিপস খাওয়া বন্ধ হয়ে গেল বেচারিরা বুঝতে পারছে না রুদ্র এসব জানলো কিভাবে? তুমি জানলে কিভাবে? রোদের কথায় রুদ্র বোনের মাথায় গাঁটটা দিয়ে বলল, পৃথিবীতে তোর আগে আমি এসেছি তাই আমার এসব জানতে হয় না। খবর হেঁটে হেঁটে আমার কাছে চলে আসে বুঝলি। ভাইয়ের কথায় দুই বোন ঘাবড়ে যায়। রোদ বোকা হেসে বলল, প্লিজ ভাইয়া কাউকে বলিও না। সাইফাও তাল মিলিয়ে বলে, হ্যাঁ ভাইয়া বলিও না প্লিজ আর এমন হবে না। কি হবে না ওরা কিসের কথা বলছে ভাইয়া? সাইফের কণ্ঠ শুনে তিনজনই পিছন ফিরে চাইল। সাইফ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল কথাটা। রুদ্র হাতের ফোনটা সোফায় রেখে কিচেনের দিকে যেতে যেতে সাইফের উদ্দেশ্যে বলল, এটা সিক্রেট তোকে বলা যাবে না তাই না বনুরা? রুদ্রের কথায় রোদ আর সাইফা একসাথে চেঁচিয়ে বলল, ইয়েসস। তারপর সাইফের দিকে চেয়ে মুখ বেঁকিয়ে দুজন কাটুক দেখায় মন দিল। সাইফ সোফায় বসতে বসতে বলল, কি বাচ্চাদের মতো এখনো এসব দেখিস বিয়ে দিলে এতদিন জামাইয়ের বাড়িতে গিয়ে রান্না বান্না করতি। এখন কি তোদের এসব দেখার বয়স? এখন তোরা রান্না বান্না করবি বাসন মাজবি তা না করে বাচ্চাদের মতো কার্টুন দেখছিস। ছ্যাহ। রোদ কিছু বলতে নিবে তখনই সোফায় রুদ্রের ফোনটা বেজে ওঠে। ভাইয়া তোমার কল এসেছে। রুদ্র কপি হাতে এগিয়ে আসতে আসতে বলল, ধরে লাউডে দে। রোদ তাই করল কলটা রিসিভ করে সঙ্গে সঙ্গে ওপাশে একজন মেয়ে নেকা কান্না করতে করতে বলল, জান বাবু কলিজা তুমি এখনো আমার উপর রাগ করে আছো। জানো আমি সারাদিন তোমার জন্য কিছু খাইনি। এমন বাক্যে জহুরি নজরে 3 জোড়া চোখ রুদ্রের উপর এসে পড়ে। ছেলেটা নিজেও বোকা বনে গেল। রোদ সাইফা একসাথে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি প্রেম করছো অথচ আমাদের ট্রিট দাওনি। রুদ্র পড়েছে মহা বিপদে প্রথম মতো মেয়েটাকে সে নিজেই জানে না। দ্বিতীয়ত এই 3 গাধা কি আর তার কথা বিশ্বাস করবে? আস্তাগফিরুল্লাহ আমার 26 বছর জীবনে প্রেম তো দূরে থাক মেয়েদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। ভাইয়ের কথা শুনে রোদ চেঁচিয়ে বলে উঠল, কি হে হতে পারে না আমার ভাই সিঙ্গেল এটা কি জাতি মেনে নিবে? তুই চিন্তা করিস না আমি তো আছি আজি লেঙ্গুড়া কানা অন্ধ প্রতিবন্ধী যা পাই তোর সাথে প্রেম করিয়ে দিব। আগেই বলে রাখি ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করিস না 5,000 টাকা দিয়ে মুখ উজ্জ্বল করিস আমার। রোদের কথায় সাইফা হো হো করে হেসে উঠল। রুদ্র অসহায় মুখ করে বলল, প্রয়োজনে সারা জীবন সিঙ্গেল থাকবো তবুও তোর খুঁজে দেওয়া মেয়ের সাথে প্রেম করব না।
আর মাইয়া কোথায় থেকে উড়ে এসে আমাকে অশুদ্ধ করে দিল। আমার ২৬ বছরের রেকর্ড ভেঙে শুনতে হলে আমি প্রেম করি, এটা কি জাতি মেনে নিব? তারপর চারজনই একসাথে হো হো করে হেসে উঠল, বুঝল কলটা ভুলে এসেছে হয়তো। রৌদ্রের কথা শেষ হতেই সাইফ গর্ব করে বলে উঠল, আমি ভাই প্রেম টেম জীবনেও করিনি। তবে প্রেম আমার জীবনেও এসেছিল, সেদিন আমি বাড়িতে ছিলাম না। সে থেকে মাইয়া মানুষে আমার অ্যালার্জি, তাই আজও আমি সিঙ্গেল। সাইফের কথা শেষ হতেই রোদ আর সাইফা একসাথে চেঁচিয়ে বলে উঠল, এটা কি শুনলাম? বিড়াল যেন বলছে আমি মাছ খাই না। এখন কি সেটা আমরা বিশ্বাস করে নিব? সাইফ বোকা হেসে মাথা চুলকালো। আসলে সে একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটাও তাকে পছন্দ করত, 2 বছরের রিলেশন ছিল তাদের, কিন্তু মেয়েটা তাকে ধোকা দিয়ে অন্য আরেক জনের সাথে পালিয়ে যায়। মেয়েটার জন্য কত শত পাগলামি করেছে সে, সেটা বাড়ির সবারই জানা। পুরো শহরে মিসিং পোস্টার লাগিয়ে 10টা থানার পুলিশ এক করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমন কোনো পদ্ধতি বাদ রাখেনি আদ্র আহিকে খোঁজার জন্য। পোস্টার এটাও লেখি দিচ্ছে যে সন্ধান দিতে পারবে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। কেটে গেছে 2টো দিন, এই 2 দিনে আকাশ পাতাল এক করে ফেলেছে আদ্র। ঢাকা শহরের এমন কোনো অলি গলি নেই যে আহিকে খুঁজেনি। আদ্র নিজেকে সেইভাবেই প্রতিষ্ঠিত করে এসেছে, যেভাবে প্রতিষ্ঠিত হলে সে তার ছোট ফুলের কোটি টাকার স্বপ্ন পূরণ করতে পারবে। অবাক করা বিষয় হচ্ছে, মিসিং পোস্টারে আহির ছোটবেলার ছবি লাগিয়েছিল আর রাতারাতি পুরো শহরের সব পোস্টার উধাও হয়ে গেছে। এতে আদ্র একটু নয় অনেক বেশি অবাক হয়েছে। তবে সে ভালো করেই বুঝল কেউ তো যে যাচ্ছে না আদ্র তার ছোট ফুলকে খুঁজে পাক। কে সে? পরিবারের কেউ, নাকি বাইরের কেউ? আদ্র আর ভাবতে পারছে না। গত 2 দিন চোখের পাতা এক করেনি ছেলেটার, চোখ মুখের অবস্থা করুন। আজিজ নেওয়াজ ছেলের দিকে তাকাতে পাচ্ছে না, ফারদিনা নেওয়াজের একই অবস্থা, তাকাবে কিভাবে? উনারা তো কথা দিয়ে কথা রাখতে পারিনি। উনাদের জন্য আজ এত কিছু হচ্ছে। ফাইজ আদ্রের 2 বছরের ছোট ফিহা আর পারুল নেওয়াজ আহি কে পছন্দ না করলেও ফাইজ নিজের বোনের মতোই আহিকে ভালোবাসত, আদর করত। না করে কি উপায় আছে? ফাইজেরও প্রথমে আহির উপর রাগ লাগত। খেলা শেষ করে বাড়িতে এসে যখন ফিহার মুখ থেকে এসব শুনেছিল তখন মন চেয়েছে আহিকে বাড়ি থেকে বের করে দিতে। কোথায় থেকে উঠে এসেছে তাদের বাবার ভালোবাসার ভাগ নিতে। তবে সব ভুল প্রমাণ করে দিল ছোট্ট আহি। যখন ফাইজ প্রথমবারের মতো আহিকে দেখেছিল তখন সে নিজেই অবাক হয়েছে। এই পুতুলের মতো দেখতে মেয়েটা তার বোন? এত কিউট কেন তার বোন? সেই সাথে আরো ভালো লাগে যখন আহির আধো আধো কণ্ঠের কথা শুনে। আহি শুধু তার বাবা, বড় আব্বু, দাদি আর বড় মা, ছোট চাচ্চু, ইয়ানা আর আদ্রের সাথে কথা বলতো, হাসত। কিন্তু ফাইজ, ফিহা আর পারুল নেওয়াজের সাথে কথা বলতো না, কারণ ফিহা আর পারুল নেওয়াজ আহির দিকে কেমন করে তাকায়, এতে করে ছোট্ট আহি ভয় পেত। ফাইজ নিজ থেকে আহিকে কোলে নিতে চাইলে তার মায়ের কড়া দৃষ্টি দেখে আর এগোলো না নিতে। তবে আহির মুখ থেকে ভাইয়া ডাক শোনার লোভ লাগে ফাইজের। তাই সে আড়ালে চকলেট দিয়ে আহিকে বলতো তাকে ভাইয়া ডাকার জন্য। ফাইজ কত শত চুমু মেয়েটা গালে খেয়েছে, মাথায় হাত ভুলিয়ে দিয়েছে। ছোট্ট আহি এত আদর পেয়ে ভাইয়া বলে নিজ থেকে ফাইজকে জড়িয়ে ধরে। সেদিন ফাইজ খুশিতে আত্মহারা হয়ে গেছে। সেই থেকে আহি তার জীবনের একটা অংশ হয়ে উঠে, তার ছোট পরী। খেলতে গেলে বা স্কুলে গেলে আসার সময় আহির জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আহি হারিয়ে যাওয়ার পর পরই ফাইজ অসুস্থ হয়ে পড়ে টানা 1 মাস হসপিটালে ভর্তি হয়ে পড়েছিল। সুস্থ হওয়ার পর 13 বছরের ফাইজ হয়ে উঠে একজন দায়িত্বশীল বড় ভাই। কথায় আছে না, ভাই বড় হোক কিংবা ছোট বোনের বেলা সে ভীষণ দায়িত্বশীল। ফাইজের খেয়েও তাই হয়েছে। সবাই আহির খোঁজা বন্ধ করে দিলেও ফাইজ আজও গোপনে খুঁজে যায় তার ছোট বোনটাকে। আজ সে কলেজের একজন টিচার, পড়ালেখার পাশাপাশি কলেজে ক্লাস নেয়। প্রতিদিন বিকালে তার কাজ তার বোনকে খোঁজা। এই যে এখন আদ্র বাড়িতে আসায় আদ্রের সাথে ফাইজ নিজেও খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে বোনকে খুঁজছে। আদ্র আর ফাইজের খুব ভালো সম্পর্ক, বন্ধুর মতো। আহি হারিয়ে যাওয়ার খবরটা সবার আগে সে আদ্র দিত, তবে বড় আব্বুর কথা রাখতে আর দিতে পারে না। আকাশ ঘন কালো মেঘে ডেকে আছে, যার দিকে ঘুটঘুটে অন্ধকারে হয়ে আসছে। আকাশ ডাকছে চারদিকে, প্রচণ্ড বাতাস, যে কোনো সময় ঝড় শুরু হবে। এখন বিকেল 5টা। আদ্র আহিকে খোঁজার জন্য বের হয়েছিল, কিন্তু এই ঝড় গাড়ি চালানো সম্ভব না, বাতাসে মনে হচ্ছে মানুষ সহ উঠিয়ে নিবে। আদ্র গাড়ি থেকে বের হয়ে একটা ছাউনির নিচে দাঁড়ালো, কারণ এতক্ষণে ঝুম বৃষ্টি নেমেছে। আদ্র রাস্তায় দিকে তাকিয়ে আছে, মানুষজন ছোটাছুটি করছে ঝড়ের কারণে। এমন সময় আদ্র দৃষ্টি আটকে একটা রমণীর উপর, যে কালো শাড়ি সাথে মেসিং হিজাব পরেছে, মুখটা মাস্ক দিয়ে ঢাকা, মাথা নিচু করে শাড়ি ধরে রাস্তা পার হচ্ছে। মেয়েটা মাথাটা উঁচু করে তাকাতেই আদ্র দৃষ্টি আটকে সেই বাদামি ঘন পাপড়ির চোখ জোড়ায়, যে চোখে ঠাঁই পেয়েছে কালো কাজল। তখনই দূর থেকে ভেসে এলো গানের কয়েকটি লাইন। ঝড়ের ভেসে এলো কে সে?
কাজল সে চোখ দুটি দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। গানের লাইনগুলা যেন ওদের ঘিরেই ছিল। হঠাৎ আদ্রের কি হলো কে জানে, ছেলেটা ঝড়ের মধ্যে হাওয়ার গতিতে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে মেয়েটি একটা সাদা রঙের গাড়িতে উঠে চলে গেল। গাড়ির অনেকটা দূরে চলে গেল, পিছনে থেকে আদ্র চেঁচিয়ে বলে উঠল, স্টপ দ্য কার। এত এত বাতাসের সাথে কয়েকটা গাড়ির আওয়াজে আদ্রের কথাটা সে গাড়ি পর্যন্ত পৌঁছায়নি। আর কিভাবে পৌঁছাবে, গাড়ি তো অনেকটা দূরে চলে গেল। ফাইজ এই রাস্তা দিয়েই যাচ্ছিল, রাস্তার মাঝখানে আদ্রকে ভিজতে দেখে ছুটে আসলো। ভাই কি হয়েছে তোমার, রাস্তার মাঝখানে কি করছো এভাবে? আদ্র পিছন ফিরে ফাইজকে দেখে জড়িয়ে ধরল। আদ্রের শরীর কাঁপছে। ফাইজ অবাক হলো। আদ্র জোরে জোরে শ্বাস নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমার আহিকে দেখেছে, মাত্রই চলে গেল। আমি আবারও ব্যর্থ হয়েছি, ওর কাছে অবধি পৌঁছাতে পারিনি, ও চলে গেছে। কিন্তু ভাই তুমি ওকে দেখে চিনলে কিভাবে? না মানে ও তো এখন বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে সেটাও আমরা জানি না। আদ্র ফাইজকে ছেড়ে মুচকি হেসে বলল, আমাকে যদি চোখ বেঁধে হাজারো নারীর ভিড়ে ছেড়ে দেওয়া হয়, আমি ওই চোখ বন্ধ অবস্থাও হাজারো নারীর ভিড়ে থেকে আমার ছোট্ট ফুলকে খুঁজে বের করতে পারবো। তার নিঃশ্বাসের শব্দেও শুনেও বলে দিতে পারবো এটাই আমার বারবি ডল। ভাইয়ের কথায় ফাইজ হাসল। তার ছোট পরীটা যদি জানতে পারত তার আদ্র ভাই তাকে কতটা ভালোবাসে, নিজেকে কতটাই না ভাগ্যবতী মনে করতে। আদ্র এই উম্মাদের মতো ভালোবাসা শিখেছে তার ছোট চাচ্চুর কাছ থেকে। নেওয়াজ বাড়ির ছোট ছেলে তাহমিদ নেওয়াজ মানে আদ্রের ছোট চাচ্চু, যিনি এখন পেশায় একজন ডক্টর। যুবক বয়সে তিনিও এক রমণীর প্রেমে পড়েন, তবে ভাগ্যে উনাদের আলাদা করে দেয়। তাতে কি আজ পর্যন্ত তাহমিদ নেওয়াজ বিয়ে করেনি, আজও সেই রমণীকে মনে গেঁথে রেখেছে, আজও ভালোবেসে যান। আর চাচ্চুর সবকিছু আদ্রের জানা। আদ্র তার চাচ্চু থেকেই ভালোবাসার এই শক্তিটা পেয়েছে। নিজের সবটা দিয়ে সে আহিকে ভালোবেসে। ফাইজ পড়ালেখার কারণে কয়েক মাসের জন্য দেশের বাহিরে গিয়েছে। যেহেতু সে একজন টিচার, তার দায়িত্বটা তো কাউকে না কাউকে দিয়ে যেতেই হয়। হুট করেই বিদেশ যাওয়ার কথা ওঠে। দায়িত্বটা দেওয়ার মতো মানুষ খুঁজার সময়ও তার কাছে ছিল না। তারপর তার আদ্রের কথা মনে পড়ে অনেক রিকোয়েস্ট করে আদ্রকে রাজি করাই। এমনিতেও আদ্রকে ওর বাবার বন্ধু উনাদের ভার্সিটির ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করতে বলছে বারবার। আদ্রের মতো একজন টিচার উনাদের ভার্সিটিতে থাকলে উনাদের জন্যই ভালো। তবে আদ্র ভেবে জানাবে বলেছে, সে চাচ্ছে নিজের বিজনেস চালু করতে, পারিবারিক ব্যবসা বাপ চাচারা দেখবে। আদ্র ভাইয়ের কথা ফেলতে পারেনি। ফাইজ বাইরের দেশে গিয়েছে যে আজকে 3 দিন হতে চলল। আদ্র আজ থেকেই কলেজে ক্লাস নিতে যাবে। ওয়াশরুমে থেকে শাওয়ার নিয়ে বের হলো আদ্র। তারপর রেডি হতে লাগলো। কালো ব্লেজার আর হোয়াইট শার্ট ইন করে পরেছে। গলায় চিকন সিলভার রঙে চেইন ওর সব সময় থাকে, যেটাতে এ লেখা আছে। গলার শার্টের বোতাম দুটা খোলা, চেইনটা দেখা যাচ্ছে। হাতে কালো ঘড়ি, চুলগুলা সুন্দর মতো সেট করা। ফর্সা শরীরে কালো রংটা মারাত্মক লাগছে। রেডি হতে হতে আদ্রের চোখ যায় চেইনটার দিকে, হাতে নিয়ে মুচকি হেসে ওটাতে ঠোঁট ছোঁয়ায়। এ অক্ষরটা আদ্র নিজের নাম মনে করে দেয় নাই, দিয়েছে আহির নাম মনে করে। আদ্রের একটা কথা মনে পড়ে যায়। আহির নাম যখন শুনেছে তখন আদ্রের কি যে মেজাজ খারাপ হয়েছে। পুরো বাড়ি চেঁচামেচি করে মাথায় তুলে ফেলছে। কেন তার বারবিডলের নাম তার সাথে মিলিয়ে রাখেনি? সে কিছুইতেই মানবে না, তার বারবিডলের নাম তার সাথে মিলিয়ে রাখতেই হবে। অতঃপর সবই হার মানে আদ্রের জিদের কাছে। আদ্র তার সাথে মিলিয়ে নাম রাখে ফাহিরা নেওয়াজ আহিয়া, তবে ছোট করে সবাই আহি ডাকে। অনেক বড় অনুষ্ঠান করে আহির নাম রাখা হয়। পুরনো দিনের কথাগুলো মনে করে আদ্রের বুক ভারী হয়ে আসে। পরক্ষণে ঠোঁটে হাসি টেনে বিড়বিড় করে বলে উঠে, কি সাংঘাতিক তুই পিচ্ছি! তোর মতো পিচ্ছির কাছে শক্তপোক্ত আমিটা বারবার হেরে যাই আর তুই জিতে যাস। এত এত মেয়ের ভিতর আমার চোখ একটা পিচ্ছির উপর গিয়ে পড়েছে। মানুষ শুনলে হাসবে, তবে তাতে আমার কিছু যায় আসে না, আমি তো আমার পিচ্ছিকে অনেক ভালোবাসি। এটুকু বলে আদ্র থামে, মুখের হাসি বিলীন করে ভেজা গলায় বলল, তুই নেই ভাবলেই কলিজা কেঁপে উঠে আমার। বুকটা শূন্য শূন্য লাগে, কবে এসে এই বুকটার শূন্যতা দূর করে এই আমিটাকে পরিপূর্ণ করবি বারবিডল? দীর্ঘশ্বাস ফেলে গাড়ির চাবি সহ মোবাইল নিয়ে রুম থেকে বের হলো। টেবিলে সবাই সকালের নাস্তা করতে বসেছে। এখনো কেউ খাওয়া শুরু করেনি, সবাই আদ্রের জন্য অপেক্ষা করছে। তখনই সিঁড়ি বেয়ে আদ্র নেমে আসে। সবাই তাকিয়ে আছে। মাশাল্লাহ বলেছে মনে মনে আতিয়া নেওয়াজ তো অনেকবার মনে মনে মাশাল্লাহ বলেছে। এদিকে ফিহা হা করে চেয়ে আছে, তবে সেটা কারো চোখে না পড়লেও পারুল নেওয়াজের চোখের ঠিকই পড়েছে। মেয়ের মনের অবস্থা তিনি ঠিকই ধরতে পারলেন। আদ্র সোজা গিয়ে তার ছোট চাচ্চু তাহমিদ নেওয়াজের পাশে বসল। তিনি হেসে বললেন, মাশাল্লাহ, আমার আদ্রকে পুরো নায়কের মতোই লাগছে। উনার কথা আদ্র হেসে বলল, আমার থেকে তোমাকে বেশি নায়কের মতো লাগে, বয়স তো কম হয় নাই এখনো, হ্যান্ডসাম আর ইয়াং মেয়েরা এখনো তোমার পিছে লাইন মেরে থাকে।
তোমার সাথে বের হলে সবাই আমাকে রেখে তোমাকেই দেখবে। আদ্রের কথা উনি শব্দ করে হেসে দিলেন। আদ্র মিথ্যা তো বলেনি, সত্যি বয়সের তুলনায় উনার সৌন্দর্যের পরিমাণ একটুও কমেনি। হসপিটালে কত মেয়ে লাইন ধরে থাকে উনাকে দেখার জন্য, কিন্তু উনার এসবে কিছু যায় আসে না। উনি যুবক বয়সে একজনকে মন দিয়েছে, সে একজনকে না পেয়ে এখনো সিঙ্গেল আছে, আজও বিয়ে করেনি। খান বাড়িতে সকাল সকাল প্রতিদিনের মতো চলছে যুদ্ধ। এ আর নতুন কি, শুধু শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে এসবই চলে। রোদ এটা যুদ্ধ মনে করে না, সে এটাকে নাটক মনে করে। নাটকের একটা নামও দিয়েছে, পারবো না আমি ছাড়তে তোকে ঘুম। সেখানে নায়ক বিছানা আর নায়িকা রোদ, আর ভিলেন রোদের হিটলার মা। আজ আর উনি চেঁচামেচি করে নিজে শক্তি শেষ করেনি, গিয়ে একবারে মুখের উপর পানি ঢেলে দিয়েছে। সাথে সাথেই রোদ হুমড়ি খেয়ে ধরফিয়ে উঠে গেল। কিছু বলতে নিবে রাইসা বেগমকে এক হাতে খুন্তি অন্য হাতে পানির প্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে আর বাকি নাই কাজটা তার হিটলার মা করেছে। মেকি হেসে বলল, গুড মর্নিং আম্মু। রাখো তোর গুড মর্নিং, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে আয়, না হলে খুন্তির বাড়ি একটাও মাটিতে পড়বে না। রাইসা বেগমের ঝাঝালো কণ্ঠে রোদ তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে চেঁচিয়ে চেঁচিয়ে গাইতে শুরু করল, পারবো না আমি ছাড়তে তোকে ঘুম, পারবো না আমি ভুলতে তোকে ঘুম। কিন্তু কিছু যে করার নেই, পিছে যে আমার হিটলার মা দাঁড়িয়ে আছে, তাও আবার খুন্তি হাতে। রোদ ওয়াশরুম ঢুকতেই রৌদ্র রুমে ঢুকলো। রোদের গান সে শুনেছে। হাসতে হাসতে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কি আম্মু গান পছন্দ হয়েছে? না হলে বলো আরও একটা গাইতে বলি, তোমার মেয়ে কিন্তু সুন্দর গান গাইতে পারে। থাক লাগবে না, তোর বোন যে পাগল এটা সবাই জানে। খেতে আয়, সাথে ওটাকেও নিয়ে আয়। এ বলে উনি বের হয়ে গেলেন। উনি যেতেই রোদ ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে উকি দিয়ে দেখল উনি আছে কিনা। এতক্ষণ সব ওয়াশরুম থেকে শুনেছে। বের হ চোরের মতো, এরকম উকি দিচ্ছিস কেন? আম্মুকে রাগিয়ে দিয়ে আবার ভয় পাস কেন? রোদ এবার পুরোপুরি বের হয়ে বলল, আমি কি ভয় পাই নাকি, হোম এমনিই দেখছিলাম। হ্যাঁ সব জানা আছে, তাড়াতাড়ি খেতে আয়, তোদেরকে কলেজে নামিয়ে দিয়ে আমি আবার অফিসে যাব। খাওয়া দাওয়া শেষে রোদ আর সাইফা নিয়ে রুদ্র বের হয়ে গেল। ওদেরকে কলেজের গেটের সামনে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। রোদ আর সাইফা গেট দিয়ে ঢুকতেই তিহা আর তিহান দৌড়ে এলো। ওরা দুজন যমজ ভাই বোন। এত দেরি করলি কেন? তিহার কথায় সাইফা বলল, আরে আর বলিস না রোদ, ঘুম থেকেই উঠতে চায় না। তোরা তো জানিস কি পরিমাণ ঘুম পাগল, ওর জন্য সব সময় দেরি হয়। আজকেও বড় আম্মু মুখের উপর পানি ঢেলে ওকে তুলেছে। তিহা এবার রোদের দিকে তাকালো। রোদ তো এমন ভান ধরে আছে, এখানে কি হচ্ছে সে যেন শুনতাই পাচ্ছে না। তিহা কটমট করে বলল, এই তোর কি জামাই আছে যে রাতে তাকে সময় দিতে গিয়ে সকলে উঠতে পারিস না? আমাদের ফ্রেন্ড সার্কেলর মধ্যে তুই আর তিহান তোরা দুইটাই ঘুম পাগল। অলওয়েজ তোরা লেট লতিফ। জামাই নাই, মোবাইল আছে, ওটাকে সময় দিতে হয়। তোদের ইচ্ছে হলে তোরাও ঘুমা, শুধু শুধু আমাদের ঘুম নিয়ে হিংসা করিস কেন? এতক্ষণ চুপচাপ সবার কথা শুনতে থাকা তিহানও রোদের সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ দোস্ত ঠিক বলেছিস, এই দুইটা ঘুম যেতে পারে না দেখে আমাদের হিংসা করে। চল ওরা থাক, আমরা যাই। রোদ আর তিহান সামনে হাঁটা দিল, কিন্তু কিছুটা দূর যেতেই সামনের সব মেয়েকে হা করে তাকিয়ে থাকতে দেখে ওদের পা থেমে যায়। চারদিক থেকে গিজগিজ করছে মেয়েরা। রোদের পিছে তাকিয়ে সেও হা হয়ে গেল। কলেজের গেট দিয়ে কালো ব্লেজার আর হোয়াইট শার্ট, টিন করা হাতে কালো ঘড়ি, গলায় চেইন, চোখে কালো সানগ্লাস লাগিয়ে এক হাত পকেটে গুজে অন্য হাতে কানে ফোন ধরে রেখে কথা বলতে বলতে এগিয়ে আসছে ফর্সা ডল হ্যান্ডসাম এক যুবক। রোদ ঘোরের মধ্যে চলে গিয়েছে আর ঘোরের মধ্যে থেকেই বিড়বিড় করে বলে উঠল, হাই মে মার গেয়া কিতনা হ্যান্ডসাম লাড়কা হে। আর তখনই আদ্র কথা বলতে বলতে রোদের পাশ কেটে চলে গেল। রোদ চোখ বুঝে উল্টো ঘরে গেল। হঠাৎ আদ্র হার্টবিট দ্রুত গতিতে চলতে শুরু করলো। ওর মনে হলো তার আশপাশেই তার বারবি ডল আছে। আদ্র সানগ্লাসের আড়ালে আর চোখে একটু দেখে নিল, নিজের মনে ভুল ভেবে আবারও হাঁটা দিল। চোখ খুলে রোদ আশপাশে তাকালো, যে যেখানে আছে সেখান থেকে হা করে আদ্রের দিকে চেয়ে আছে। তবে আদ্র ভুলেও কোনো দিকে তাকাচ্ছে না, কথা বলতে বলতে অফিস রুমের দিকে যাচ্ছে। রোদ আবারও বিড়বিড় করে নিজেকে গালি দিতে লাগলো, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। রোদ, তোর না মনের মানুষ আছে, তারপরও অন্য কারো দিকে এভাবে তাকাচ্ছিস? ছ্যাহ, মাপ চা আল্লাহর কাছে।